সুখদেবপুর নামের একটি গ্রামে কুলদীপ নামের এক মুচি বাস করত। এইভাবে আর কতদিন চলবে গো? প্রত্যেক দিন তো আশা করেই কাজে যাও, আর রাতে নিরাশ হয়ে ফিরে আসো। তুমি কি দেখতে পাচ্ছ না, এই গ্রামের সব থেকে গরিব পরিবার যদি কেউ থাকে তাহলে সেটা আমরা। কি করব গো বউ, তুমি আমাকে বলো। আমার তো মনে হচ্ছে ভাগ্যটাই খারাপ, তাই আমার সাথে কিছুই ভালো হয় না। যখনই একটু সব কিছু ঠিক হয় তখনই কোনো না কোনো দিক দিয়ে সব কিছু আবার খারাপ হয়ে যায়। তুমি দেখো, কয়েক মাস আগে যেমন তেমন করে কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু তার কয়েকদিন পরেই মা অসুস্থ হয়ে গেল, আর যেটুকু টাকা জমিয়েছিলাম সব ডাক্তার এবং ওষুধের পিছনেই চলে গেল। এবার তুমি বলো, আমি টাকাটা কিভাবে জমাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই ঘরে তাদের ছোট্ট মেয়েটি আসে। বাবা, আমার কিছুদিন থেকে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে করছে। তুমি কি আমাকে বাইরে খাবার খেতে নিয়ে যাবে? কিছুদিন আগেই আমার বন্ধু ছুটকির বাড়িতে কত সুন্দর সুন্দর খাবার করেছিল, কিন্তু জানো বাবা, তার আমাকে কিচ্ছু খেতে দেয়নি। ছুটকির মা আমাকে বলল যে তুই এখন বাড়ি চলে যা, আমাদের বাড়িতে এখন লোক আসবে, পরে আসবি। তাই আমি তাদের বাড়িতে আর যাই না বাবা। আমি সব বুঝি বাবা, তার আমাকে খেতে দিবে না বলে তাই সেই কথাগুলো বলেছিল। বেটির এই কথা শুনে কুলদীপের বুক ফেটে যায়। তুই চিন্তা করিস না রে বেটি, একদিন আমাদের এমন সময় আসবে যে তুই যেটা খেতে চাইবি আমি সাথে সাথেই তোর সামনে সেটা হাজির করে দিতে পারবো। তুই আমাকে একটু সময় দে বেটি, আমি তোর সব স্বপ্ন পূরণ করে দেব। ঠিক আছে বেটি, এবার আমি কাজে যাই। এই কথা বলে কুলদীপ তার দোকানের দিকে রওনা দেয়। কুলদীপ ছিল গ্রামের একজন মুচি, তাই কুলদীপের কাজ ছিল জুতো সেলাই করা, জুতো পালিশ করা। কুলদীপ অনেকক্ষণ ধরে তার দোকানে বসেছিল, কিন্তু একটিও গ্রাহক তার দোকানে আসছিল না। তাই সে বসে বসে তার পরিবারের কথাই চিন্তা করছিল। হে ভগবান, আমার কপালে যে কি আছে, আজ আমার দোকানে তো একটি গ্রাহকও আসছে না। তার উপর আবার পরিবারের চাপ, আর আমার বেটির সেই মিষ্টি মুখ, তাদের কথা ভাবলে আমার আমার বুকটা ফেটে যায়। কুলদীপ একা একাই বসে বড়বড় করছিল, কি তখনই তার দোকানের সামনে গ্রামের এক মহাজন আসে। কি হয়েছে কুলদীপ? আজকে তোর দোকানে একটিও গ্রাহক দেখছি না। তারপর দেখছি তোর মনটা মনে হয় খারাপ। কি হয়েছে বলতো আমাকে। কি আর বলবো মহাজন মশাই, আমার দুঃখের কথা আপনি তো সব কিছুই জানেন, তারপরও আমাকে জিজ্ঞাসা করছেন। আমার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, কষ্ট তো অনেক করে যাচ্ছি, কিন্তু হাতে টাকা রাখতে পাচ্ছি না। কি করব আর কি না করব কিচ্ছু বুঝতে পাচ্ছি না। কুলদীপ এবং মহাজন মশাই একে অপরের সাথে কথা বলছিল, কি তখনই গ্রামের এক ব্যক্তি তাদের কাছে আসে। সেই ব্যক্তিটি সবসময় অন্যের দুঃখে হাসত। আরে কি রে কুলদীপ, আজ তুই একাই বসে যে, এত দোকানের গ্রাহকগুলো কই? এখন কি আর কারো জুতো ছিটছে না নাকি? কুলদীপ, তুই এক কাজ কর, তুই এই গ্রাম ছেড়ে চলে যা। তোর মতন মুচি নিচু জাতের লোক এই গ্রামে না থাকাই ভালো। কিছুদিন আগে আমাদের গ্রামের বয়স্ক মানুষদের মুখে শুনলাম যে তোর মাথায় নাকি শয়তানের কালো ছায়া আছে, তাই তুই জীবনে কোনো উন্নতি করতে পারিস না। তাই বলছি, তুই এই গ্রাম ছেড়ে চলে যা, তা না হলে তোর যদি কালো ছায়া আমাদের গ্রামের মানুষদেরও লেগে যায় তখন কি হবে বলতো? আরে সুধীর, তুই পারিসও বটে। ছাড় 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 এসব কথা, চল। তারা দুইজন কুলদীপের পরিস্থিতি দেখে
হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। হে ভগবান, আপনি বলুন, আমি কি আমার ভাগ্য নিজে লিখেছিলাম? আমি তো কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে কেন এসব ঘটছে? আমি মুচি হলাম তো কি হলো? আমার কি এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই? গ্রামের সবাই শুধু আমাকে নিচু জাতি বলে অপমান করে আর আমার উপরে হাসে। আমার আর এসব ভালো লাগছে না ভগবান। আপনি আমাকে কোনো একটি উপায় দেখান। আমি আর পারছি না পরিস্থিতির সাথে লড়াই করতে। আজ আমি কিছুই উপার্জন করতে পারলাম না। বাড়িতে বউ আশা করে আছে যে আমি কিছু টাকা নিয়ে ফিরব, আর আমার বেটি সেও আশা করে আছে যে হয়তো বাবা কিছু বাজার থেকে কিনে নিয়ে আসবে। এইসব কথা বলতে বলতে কুলদীপের চোখে জল চলে আসে। কিছুক্ষণ বসে থাকার পর কুলদীপ বাড়ি চলে যায়। আরে কি হয়েছে গো? তোমাকে তো দেখে মনে হচ্ছে আজ তুমি অনেক দুঃখী। নিশ্চয়ই আজকেও কোনো উপার্জন করতে পারোনি। এতে আবার দুঃখী হওয়ার কি আছে? এটা তো দেখতে দেখতে আমার বহু বছর কেটে গেল। আরে না গো বউ, শুধু উপার্জনের জন্য দুঃখী না। এখন তো আমাকে গ্রামে মানুষজন উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। তারা আমাকে নিয়ে হাসাহাসি করে, আরও না জানি আমার পিঠ পিছে কত কি বলে। তারপর আমি তোমাদের দুজনের জন্য বাজার থেকে কিছু খাবারও আনতে পারলাম না। আমি আর পারছি না বউ, এসব সহ্য করতে আমি আর পারছি না। আমি অনেক দুঃখিত। আজ সকালে কাজে যাওয়ার আগে আমিও তোমাকে কত কি শুনিয়েছি। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার বউ হয়েও তোমাকে উল্টাপাল্টা কথা বলেছি। আমি আর কোনোদিনও তোমাকে ওইভাবে বলবো না। না না, তুমি কেন ক্ষমা চাইছো বউ? তুমি তো আর আমাকে ভুল কিছু বলনি। যা বলেছ সবই তো ঠিক। আমি তোমার স্বামী হয়েও তোমার শখ পূরণ করতে পারছি না। বেটির বাবা হয়েও বেটিকে ভালো মন্দ খাবার দিতে পারছি না। মাকে ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারছি না। এইসব ভেবে ভেবে নিজের প্রতি লজ্জা ভাব অনুভূতি করি। ঠিক আছে, তুমি আর এত চিন্তা করো না। হাত মুখ ধুয়ে খেয়ে নাও। কালকে দুটো রুটি বেঁচে আছে, সেটা খেয়ে একটু ঘুমিয়ে পড়ো। কুলদীপ পরিবারের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে কুলদীপের বউ কুলদীপের সামনে এসে বলে, কি গো, শুনছো? বলছি যে বাড়িতে আর একটুও চাল ডাল নেই। তুমি পাশের মুদিখানার দোকান থেকে বাকিতে কিছু বাজার করে নিয়ে আসো, না হলে আজ আমাদের না খেয়েই ঘুমাতে হবে। না গো বউ, তুমি যার দোকানে যাবার কথা বলছো, আমি কালকেই তার দোকানে গেছিলাম। দোকানদার আমাকে বলেছে আগের টাকাগুলো শোধ করো, তারপর বাকিতে মাল নিয়ে যাও। দোকানদারের সেই কথা শোনার পর আমার তার দোকানের সামনে দিয়ে হেঁটে যেতেও লজ্জা লাগে। আমি কয়েকদিন আগেই গ্রামের কয়েকটি মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছি। এখন তো গ্রামের সবাই বুঝে গিয়েছে যে আমার কেমন পরিস্থিতি, তাই কেউ আমাকে আর টাকা ধার দেয় না। আমার তো মনে হয় না যে আমাদের পরিস্থিতি আর কোনো দিন ঠিক হবে। এভাবে যদি আর কয়েক মাস চলতে থাকে তাহলে তো আমাদেরকে বাড়িঘর বেচে রাস্তায় ভিক্ষে করে খেতে হবে। এটা তো তুমি ঠিক কথাই বলেছ। জানি না ভগবান আমাদেরকে কোন পাপের শাস্তি দিচ্ছে, কিন্তু তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি বাড়ির সবকিছু, তুমি যদি ভেঙে পড়ে যাও তাহলে আমাদের কি অবস্থা হবে? তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। না গো বউ, আমার তো মনে হয় না আর আমাদের ভালো দিন আসবে। এখন তো আমার ভগবানের উপর থেকেও দিন দিন ভরসা উঠে যাচ্ছে। ঠিক আছে, তুমি বেটির খেয়াল রেখো। আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি, যাই যদি কোনো ফলমূল পাই তাহলে তাই নিয়ে আসবো। এই বলে কুলদীপ জঙ্গলের দিকে রওনা দেয়। কুলদীপ জঙ্গলের দিকে যাচ্ছিল কি তখনই তাদের সামনে গ্রামের সেই দুই ব্যক্তি চলে আসে, মহাজন সাহেব এবং সুধীর। কিরে কুলদীপ,
এ জঙ্গলের দিকে কোথায় যাচ্ছিস? মুচির কাজ ছেড়ে কাঠুরিয়া হওয়ার স্বপ্ন দেখছিস নাকি রে? হ্যাঁ, অবশ্য তোর জন্য কাঠুরিয়া হওয়াই ভালো হবে। তোকে কমসে কম জঙ্গলে কেউ দেখতে পাবে না, আর তোর মজা উড়াবে না। কুলদীপ তাদের কোনো জবাব দেয় না, কারণ কুলদীপ আগে থেকেই অনেক উদাস হয়েছিল। তাই সে কোনো উত্তর না দিয়েই জঙ্গলের দিকে হাঁটা দেয়। জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে কুলদীপের পা অনেক ব্যথা হয়ে গেছিল। তাই কুলদীপ একটি গাছের নিচে বসে পড়ে। হে ভগবান, আপনি আর আমার কত পরীক্ষা নেবেন? আমার আর এসব ভালো লাগছে না। হয় আমাকে কোনো একটি উপায় দেখান, আর না হয় আমার প্রাণ নিয়ে নিন। আমার এসব কথা ভাবতে ভাবতে মাথা ফেটে যাচ্ছে। কুলদীপ আকাশের দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলছিল, কি তখনই কুলদীপের কানে একটি আওয়াজ আসে। বাঁচাও, বাঁচাও! কে আছো? বাঁচাও! কুলদীপ আওয়াজ শোনার সাথে সাথেই সেই ব্যক্তির কাছে যায়। আরে সাধু বাবা, আপনার কি হয়েছে? আপনি বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছিলেন কেন? আরে বালক, আমি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে একটি সাপ কামড় দিয়ে দেয়। তুমি আমায় একটু সাহায্য করে দাও তো বালক। হ্যাঁ হ্যাঁ বাবা, বলুন, আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? আরে বালক, আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো মন দিয়ে। এই জঙ্গলের পাশে একটি নদী আছে। সেই নদীর আশেপাশেই দেখবে কোনো একটি ফুল গাছ আছে, নীল রঙের ফুল ধরে তাতে। তুমি সেই ফুলটি সেখান থেকে নিয়ে এসো। সেই ফুলটিকে আমার শরীরে স্পর্শ করলেই সাপের সব বিষ কেটে যাবে। এবার তুমি দেরি না করে তাড়াতাড়ি সেই ফুলটিকে নিয়ে এসো, যাও। ঠিক আছে সাধু বাবা, আমি এখন গিয়ে সেই ফুলটিকে নিয়ে আসছি। কুলদীপ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে নীল রঙের ফুল গাছটিকে দেখতে পেয়ে যায়। আরে বাহ, এটাই তো সেই নীল রঙের ফুলের গাছ যেটার কথা সাধু বাবা আমাকে বলেছিল। যাই তাড়াতাড়ি আমি নিয়ে নিই। কুলদীপ ফুল গাছটার দিকে পা বাড়াবে, ঠিক তখনই সেখানে একটি ডাইনি প্রকট হয়ে যায়। ডাইনিটিকে দেখে কুলদীপ সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। এই মানুষ, তোর সাহস কি করে হয় আমার ফুল গাছ থেকে ফুল নিয়ে যাওয়ার? তুই কি জানিস না এই ফুল গাছ থেকে ফুল নেওয়ার আগে আমার পরামর্শ নিতে হয়? এবার তুই তাড়াতাড়ি বল, তুই ফুল গাছ থেকে ফুল কেন নিতে এসেছিস? দেখো, আমি সত্যি জানি না যে এই ফুল গাছটি তোমার। আমি যদি জানতাম যে এই ফুল গাছটি তোমার, তাহলে আমি তোমার পরামর্শ নেওয়ার পরেই ফুল গাছের দিকে এগোতাম। আমাকে ক্ষমা করে দাও। আমি এখানে কাউকে ক্ষমা করার জন্য বসে নেই। তবে তুই চিন্তা করিস না, আমি কারো ক্ষতি করি না, কাউকে মেরেও ফেলি না। তোকে আমি এই ফুল গাছ থেকে নীল ফুলটি নিয়ে যেতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই যদি সেই শর্তে সফল হস, তাহলে আমি তোকে সেই ফুলটি নিয়ে যেতে দেব। কি সত্য? তুমি বলো, আমি রাজি আছি। আমার শর্ত হলো এই যে, আমি এখন তোকে একটা ধাঁধার মতো প্রশ্ন করব। যদি তুই সেই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারিস, তাহলে আমি তোকে ফুলটি নিয়ে যেতে দেব। আর তুই যদি উত্তর না দিতে পারিস, তাহলে আমি তোকে আমাদের ডাইনি রাজ্যে নিয়ে যাব। বল, তুই রাজি আছিস? ঠিক আছে, তুমি প্রশ্ন বলো, আমি রাজি আছি। এমন একটা জিনিস যেটা তুই সবার জন্য কিনতে পারবি, কিন্তু নিজের জন্য কিনতে পারবি না। বল, এটার উত্তর কি হবে? কুলদীপ কিছুক্ষণ ভাবতে থাকে। কিছুক্ষণ পর কুলদীপ উত্তরটি দেয়।
তোমার প্রশ্নের উত্তরটি হলো উপহার, যেটা সবার জন্য কেনা যায় কিন্তু নিজের জন্য কেনা যায় না। তুই হলি প্রথম মানুষ যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস। যা, তোর যা ইচ্ছে নিয়ে যা, তোকে আমি আর কিছু বলবো না। এই বলে ডাইনিটি সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর কুলদীপ সেই ফুল গাছ থেকে নীল ফুলটি সাধু বাবার কাছে নিয়ে চলে যায়। এই এই নিন সাধু বাবা, আমি আপনার জন্য নীল ফুলটি নিয়ে এসেছি। বালক, তুমি সত্যিই সেই নদীর পাড় থেকে নীল ফুলটি নিয়ে এসেছো? হ্যাঁ সাধু বাবা, আমি আপনার কথা মতো নদীর পাড়ের সেই ফুল গাছটি থেকেই নীল ফুলটি নিয়ে এসেছি। কেন বাবা, আমি কি সঠিক ফুল নিয়ে আসিনি? না রে বালক, কথা সেটা না, তুই ঠিক ফুলই নিয়ে এসেছিস। আসলে সত্যি কথা হলো, আমাকে কোনো সাপে কামড়ায়নি। কি বলছেন বাবা? আপনি তো নিজের মুখেই বলেছিলেন যে আপনাকে সাপে কামড়েছে। আমি সেই ফুলটি নিয়ে এনে আপনাকে স্পর্শ করালে আপনি ঠিক হয়ে যাবেন। হ্যাঁ বালক, আমি তোমাকে বলেছিলাম, কিন্তু সত্যি কথা হলো, আমি হলাম এই জঙ্গলের রক্ষক। এই জঙ্গলের পশু পাখি গাছ সব কিছুই মায়াবী। তুমি যে ডাইনির কাছে গেছিলে সেই ডাইনিটিও মায়াবী। এই জঙ্গলের ভেতর যেই আসে আমি তার পরীক্ষা নিই, কিন্তু আজ পর্যন্ত এই পরীক্ষায় কেউ সফল হয়নি। সবাই সেই ডাইনির কাছে গিয়ে নিজের কথা ভেবে ফুলটি না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তুমি প্রথম মানুষ যে নিজের কথা চিন্তা না করে আমার জন্য সেই ফুলটি নিয়ে এসেছো। আমি তোমার প্রতি অনেক খুশি হয়েছি, তাই আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই বলে সাধু বাবা তাকে একটি গরু উপহার দেয়। সাধু বাবা, আমি এখন পর্যন্ত এটা তো বুঝে গিয়েছি যে আপনি একটি চমৎকার সাধু বাবা, কিন্তু আপনি একটি কথা আমায় বলুন, আমি এই গরুটিকে নিয়ে কি করব? তুমি এই গরুটিকে নিয়ে বাড়ি চলে যাও এবং গরুটিকে নিজের মাকে যেভাবে সেবা যত্ন করো ঠিক সেইভাবে এই গরুটিরও সেবা যত্ন করবে। আমি তোমাকে বলে দিলাম, এই গরুই তোমার জীবন বদলে দেবে। আমি জানি তুমি সব থেকে বেশি বিরক্ত তোমার ভাগ্যকে নিয়ে। তাছাড়া তুমি একজন গরিব মুচি হলেও তুমি একজন সৎ এবং ভালো মানুষ। যে কেউ বিপদে পড়লে তুমি সবাইকে সাহায্য করো, কিন্তু তুমি বিপদে পড়লে তোমায় কেউ সাহায্য করে না। ঠিক আছে, তুমি এবার গরুটিকে নিয়ে বাড়ি চলে যাও। এই বলে সাধু বাবা সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর কুলদীপ এবং সেই গরুটি বাড়ির দিকে রওনা দেয়। কুলদীপ যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন রাস্তায় আবার সেই সুধীর নামে ব্যক্তির সাথে দেখা হয়। আরে কিরে কুলদীপ, তুই কি মুচির কাছ ছেড়ে গরু পোষা শুরু করলি নাকি? ভালোই হলো, এবার তোরা না খেয়ে থাকবি না। যেদিন তোর বাড়িতে খাবার দাবার রান্না হবে না সেদিন তোরা সবাই ওই গরুর দুধ খেয়েই কাজ চালিয়ে নিবি। কিরে, আমি আমি এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, তুই কিছু বলছিস না যে? আমি আর কি বলবো, আমার পরিস্থিতি আমাকে চুপ করে রেখেছে। যেদিন যেদিন আমার পরিস্থিতি বদলাবে সেদিন আমি আবার সবার সাথে ঠিক করে কথা বলতে পারবো। এই বলে কুলদীপ সেখান থেকে চলে যায়। আরে, তোমার সাথে গরু যে, কোথা থেকে নিয়ে আসলে এই গরুটিকে? তারপর কুলদীপ তার স্ত্রীকে সাধু বাবার সাথে জঙ্গলে ঘটে যাওয়া সমস্ত কথা বলে দেয়। সে তো সবকিছুই বুঝলাম, আমাদের বাড়িতে তো 4 জনের খাবারটাই ঠিক মতো জোটে না, তাহলে এই গরুটিকে কি করে খাওয়াবো? আর তাছাড়া সাধু বাবা তোমাকে যখন উপহার দেওয়ারই ছিল তাহলে সোনা হীরা দিতে পারতো, এই গরুটিকে কেন দিল?
আরে তুমি গরুর খাবার নিয়ে চিন্তা করো না, আমি তার জন্য জঙ্গল থেকে ঘাস পাতা নিয়ে আসব। আর সাধু বাবা আমাকে সোনা হীরা কেন দেয়নি সেটার কথা আমি বলতে পারবো না। সাধু বাবা নিশ্চয়ই কোনো কিছু ভেবেই আমাকে গরুটি দিয়েছে। আর তাছাড়াও সাধু বাবা তো আমাকে বলেই দিয়েছে যে গরুটি আমার ভাগ্য বদলে দেবে, তাই তুমি চিন্তা করো না। বাবা, আমার গরুটি খুব পছন্দ হয়েছে। জানো বাবা, এখন আমার সাথে গ্রামের কোনো বন্ধু বান্ধবের কথা বলে না, কারণ আমরা গরিব তো তাই। আজ থেকে আমি এই গরুর সাথে খেলবো আর কথা বলবো। ঠিক আছে রাধা বেটি, তুই তাহলে এই গরুর সাথেই খেল। আমি একটু ওই দোকান থেকে আসছি। কুলদীপ দোকানে বসে সেই আগের মতোই আকাশের দিকে তাকিয়ে চিন্তা করছিল। দোকানে একটিও গ্রাহক ছিল না। কিছুক্ষণ পর তার দোকানে গ্রামের মহাজন আসে। আরে কুলদীপ, শুনছি তুই নাকি একটি গরু কিনেছিস? হ্যাঁ, আমি একটু গরু কিনেছি। তা কেন, কি হয়েছে? না না, কিছুই হয়নি। আজ তোর বাড়ির সামনে দিয়ে আসছিলাম তো দেখলাম তোর মেয়ে গরুর সাথে খেলছে। গরুটিকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি তোর কাছে এসেছি। যদি তুই গরুটা বিক্রি করিস তাহলে আমি কিনে নেব। না না মহাজন মশাই, আমি আমার গরু বিক্রি করব না। আপনার গরু কেনার ইচ্ছে থাকলে আপনি হাটে গিয়ে গরু কিনে নেন, কিন্তু কিন্তু দয়া করে আমার কাছে আর গরু কেনার জন্য আসবেন না। কুলদীপের এই কথা শুনে মহাজন সাহেব সেখান থেকে চলে যায়। কুলদীপ অনেকক্ষণ ধরে তার দোকানে বসে থাকে, কিন্তু তার দোকানে একটিও গ্রাহক আসে না। তাই কুলদীপ আবার আগের মতো নিরাশ হয়ে বাড়ি চলে যায়। জানো বউ, আজকে আমার কাছে গ্রামের মহাজন সাহেব এসেছিলেন আমার গরুটি কেনবার জন্য, কিন্তু আমি তাকে মানা করে দিয়েছি। কেন তুমি মহাজন সাহেবকে মানা করলে? তুমি গরুটি বেচে দিতে, তাহলে কমসে কম আমাদের কয়েক মাস সংসারটা চলে যেত। কি হবে গরুটিকে রেখে? আমরা হলাম মুচি, আমাদের দ্বারা গরু পোষা সম্ভব নয়। তাই তোমার উচিত গরুটাকে বেচে দেওয়া। না না, এটা তুমি কি বলছো বউ? তুমি কি ভুলে গেছো সাধু বাবা আমাদের বলেছে গরুটিকে মায়ের মতো করে যত্ন সেবা করতে। আর তাছাড়াও বাড়িতে গরুটি আসার পর আমাদের মেয়ে তার সাথে খেলে, গল্প করে এবং অনেক খুশিতে থাকে। তাহলে তুমি কেন আবার এসব কথা বলছো বলো তো? কুলদীপের কথা শুনে কুলদীপের স্ত্রী আর কোনো জবাব দেয় না। এইভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সেই গ্রামের রাজা বীরেন্দ্রনাথ সিংয়ের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। মহারাজ, আপনি কি আমায় ডেকেছিলেন? হ্যাঁ সাধু বাবা, আমি আপনাকে ডেকেছিলাম। আপনার সাথে আমার কিছু কথা আছে, তাই আমি আপনাকে ডেকেছিলাম। তারপর মহারাজ সাধু বাবাকে তার কক্ষে নিয়ে যায়। সাধু বাবা, দেখুন আমার স্ত্রী কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে পড়ে আছে। আর জানি না আমার স্ত্রীর শরীরে এসব কি কালো কালো দাগ বেরিয়েছে। আমি গ্রামের এবং আশেপাশের কয়েকটা ডাক্তারকেও দেখিয়েছি, কিন্তু তারা কেউ বলতে পারছে না। আপনি একটু দেখে বলবেন সাধু বাবা যে এটি কি রোগ? মহারাজ, আমি আপনার স্ত্রীকে দেখে যা বুঝতে পারলাম এটা কোনো সাধারণ রোগ নয়। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি এ রোগ ঠিক করার উপায় আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে সাধু বাবা, আপনি আমাকে তাড়াতাড়ি বলুন, আমাকে যা করতে হয় আমি করব। ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনুন।
আপনাকে এমন একটি গরুর লেজের চুল নিয়ে আসতে হবে যেই গরুর শরীরের 3 রকম রং হবে। যদি আপনি এমন গরুর লেজের চুল নিয়ে এনে আপনার স্ত্রীর শরীরে স্পর্শ করান, তাহলেই আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে। সে তো ঠিক আছে সাধু বাবা, আমি এমন গরুর লেজের চুল আনতে পারবো, কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন যে এমন 3 রঙের গরু আমি কোন গ্রামে বা কোন রাজ্যে পাবো? না মহারাজ, আমি আপনাকে এ ব্যাপারে আর কিছুই বলতে পারবো না। আমি আপনাকে উপায় বলে দিলাম, এবার আপনি আপনার ক্ষমতা লাগিয়ে সেই গরুটিকে খুঁজে বের করুন। আচ্ছা ঠিক আছে, এবার আমি চলি। এই বলে সাধুটি সেখান থেকে চলে যায়। তারপর মহারাজ রাজ্যের সব ব্যক্তিকে এক এক করে ডেকে সেই গরুর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। কিছুক্ষণ পর মহারাজের সামনে কুলদীপের গ্রামের সেই 2 ব্যক্তি আসে, মহাজন এবং সুধীর। আগে হ্যাঁ মহারাজ, আমি জানি এমন 3 রঙের গরু আপনি কোথায় পাবেন। তাহলে তাড়াতাড়ি বলো সেই গরু আমি কোথায় পাবো, আমার কাছে বেশি সময় নেই। মহারাজ, আপনি সেই গরু আমাদের গ্রামেই পাবেন। সে আমাদের গ্রামের এক মুচি, তার নাম হলো কুলদীপ। সে আমাদের গ্রামে রাস্তায় রাস্তায় জুতো সেলাই করে বেড়ায়। সে কিছুদিন আগে এই ধরনের একটি গরু কিনে নিয়ে আসে। ঠিক আছে, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবার তোমরা যেতে পারো। তারপর মহারাজ তার রাজ্যের পণ্ডিতকে ডেকে বলে, পণ্ডিত, আমি সেই মুচির বাড়িতে যেতে পারবো না, তাই আপনি গিয়ে তার বাড়ি থেকে সেই গরুর লেজের চুল নিয়ে আসুন। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি। এই বলে পণ্ডিত কুলদীপের বাড়ির দিকে রওনা দেয়। আপনাদের মধ্যে কি কেউ একটু বলতে পারবেন যে কুলদীপের বাড়ি কোন দিকে? হ্যাঁ হ্যাঁ মহাশয়, আপনি সোজা গিয়ে বাঁদিকে রাস্তায় চলে যান, তাহলে কুলদীপের বাড়ি পেয়ে যাবেন। কিন্তু মহাশয়, আপনি সেই মুচির বাড়িতে গিয়ে কি করবেন? জুতো সেলাই করবেন নাকি? সেটা জেনে আপনার কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। এই যে মহাশয়, আপনি কে আর আমার বাড়িতে কেন এসেছেন? আমি কে সেটা তোমার জেনে লাভ নেই। আমি এই গ্রামের পাশের রাজ্যেই থাকি। আমাকে এখানে মহারাজ পাঠিয়েছেন। তোমার কাছে নাকি 3 রঙের গরু আছে। হ্যাঁ আছে, কিন্তু আমি তো সবাইকে বলে রেখেছি যে আমি আমার গরু বেচবো না। তারপরও কেন আপনারা বারবার আসছেন? আরে আমি এখানে তোমার গরু কিনতে আসিনি, আমি শুধু তোমার গরুর লেজের চুল নিতে এসেছি। কারণ মহারাজের স্ত্রী আজ কদিন থেকেই একটি বিচিত্র রোগে ভুগছেন। কোনো ডাক্তার কবিরাজ কেউ ঠিক করতে পারেননি। এক সাধু বাবা মহারাজকে বলেছেন যে এমন একটি গরুর লেজের চুল নিয়ে আসতে যে গরুর গায়ে 3টি রং হবে, তাহলে মহারাজের স্ত্রী ঠিক হয়ে যাবেন। তাই আমি তোমার বাড়িতে এসেছি। আমি আপনার কথা সবই বুঝলাম, কিন্তু মহারাজ যদি আপনাকে না পাঠিয়ে উনি নিজে আসতেন, তাহলে আমি বেশি খুশি হতাম। তুমি ভাবলে কিভাবে? হ্যাঁ, তোমার মতন একজন মুচির বাড়িতে মহারাজ আসবেন? আচ্ছা দাও দেখি, বেশি কথা না বলে আমাকে তাড়াতাড়ি তোমার সেই গরুর লেজ থেকে 2-1টি চুল এনে দাও। এ আপনি কেমন কথা বলছেন মহাশয়? আমি আপনার সাথে কত সম্মানভাবে কথা বলছি, আর আপনি আমাকে মুচি বলে অপমান করছেন কেন? মুচিরা কি মানুষ হয় না যে আপনি আমাকে এইভাবে ছোট করছেন?
আপনি যদি আমাকে মুচি বলে অপমান না করতেন তাহলে আমি আপনাকে খুশি খুশি আমার গরুর লেজের চুল আপনাকে দিয়ে দিতাম। কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাড়িতে মহারাজ আসবে, তারপরে আমি ওনাকে আমার গরুর লেজের চুল দেব। আপনি আপনি এবার এখান থেকে যেতে পারেন। কুলদীপের এই কথা শুনে পণ্ডিত সেখান থেকে চলে যায়। তারপর পণ্ডিত মহারাজকে গিয়ে সব কথা বলে। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু পণ্ডিত, আমি ভেবে দেখলাম যে ভুলটা আমাদেরই। সে মুচি হয়েছে তো কি হয়েছে, সে তো একটি মানুষ, তারও তো মন আছে। ঠিক আছে, তার কথা অনুযায়ী আমি তার বাড়িতে গিয়ে সেই লেজের চুল নিয়ে আসছি। তোমাকে আর যেতে হবে না। এই বলে মহারাজ কুলদীপের বাড়িতে যায়। দেখো কুলদীপ, আমি তোমার কথা মতো তোমার বাড়িতে এসেছি। এবার তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনার আশাতে আমি অনেক খুশি হয়েছি। আমি আমি এই দিনটি কোনো দিনও ভুলতে পারবো না যে আমার বাড়িতে পাশের গ্রামের মহারাজ এসেছিলেন। আমি আপনার রাজ্যের লোককে আপনাকে আসার কথা বলতাম না মহারাজ, কিন্তু উনি আমাকে যেইভাবে মুচি বলে অপমান এবং ছোট করলেন, ওনার সেই কথাতে আমি অনেক দুঃখ পেয়েছি মহারাজ। আমাদের সাথে তো এই গ্রামের মানুষজন ঠিক করে কথাই বলে না, কারণ আমরা মুচি তাই। কিন্তু আপনি বলুন তো মহারাজ, আপনি একজন মানুষ হিসেবে উত্তর দিন, আমরা মুচি হলাম তো তাতে কি হয়েছে? আমরা কি মানুষ না? আমাদের কি পৃথিবীতে বাঁচার অধিকার নেই? আমাদেরও তো মন আছে মহারাজ, আমাদেরও কষ্ট হয়। তাই আপনার পাঠানো সেই ব্যক্তি যখন আমাকে ওই ধরনের কথা বলল, তাতে আমি অনেক কষ্ট পেয়েছি মহারাজ। আমি ভেবেছিলাম হয়তো আপনিও সেই ব্যক্তির মতোই হবেন, কিন্তু আপনি তাদের থেকে একদম আলাদা মহারাজ। ঠিক আছে মহারাজ, আমি আপনার অনেক সময় নষ্ট করে ফেললাম। এবার আপনি আমার গরুর লেজের চুল নিয়ে যেতে পারেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করব মহারাজ, যাতে আপনার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। কুলদীপের সাথে কথা বলে মহারাজ নিজেও অনেক কষ্ট পায়, কারণ মহারাজ নিজেই সেই পণ্ডিতকে বলেছিলেন যে আমি এসব ছোট লোকদের বাড়ি যাব না। তাই কুলদীপের সাথে কথা বলার পর মহারাজ পুরোপুরিভাবে বদলে যায় এবং কুলদীপকে অনেকগুলো সোনার মোহর দিয়ে দেয়। এই নাও কুলদীপ, এতে অনেকগুলো সোনার মোহর আছে। এই সোনার মোহর দিয়ে তুমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবে। তোমার পরিবারকে আজকের পর থেকে আর চিন্তা করতে হবে না। আর একটা কথা কুলদীপ, আজকের পর থেকে তোমাকে আর এই গ্রামের কেউ অপমান করার সাহস পাবে না, কারণ আজ থেকে তুমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। মহারাজের এই কথা শুনে কুলদীপ অনেক খুশি হয়ে যায় এবং সেই সাধু বাবার কথাটি ভাবতে থাকে। তারপর কুলদীপ তার স্ত্রীকে গিয়ে সমস্ত কথা বলে। তাহলে বাবা, আজকে থেকে আমার সাথে গ্রামের সব বাচ্চারাই কথা বলবে, সব বাচ্চারাই আমার সাথে খেলবে। আরে হ্যাঁ বেটি, হ্যাঁ, শুধু খেলবে না, তোকে জোর করে টেনে নিয়ে গিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। কিছুদিন পরে কুলদীপ গ্রামের সবথেকে ধনী ব্যক্তি হয়ে যায় এবং খুশি খুশি তার পরিবারের সাথে জীবন কাটাতে থাকে।